হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানায় আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো খিলাফত আন্দোলন সম্পর্কে। ঠিক আছে, তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি, তোমরা যারা যারা সিবিপিবিইউ অর্থাৎ কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অন্তর্গত 4th সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের মেজর পেপার 5-এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে, তোমরা স্ক্রিনে দুটো নাম্বার দেখতে পাচ্ছ। এই দুটো নাম্বার হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তো তোমরা এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। এছাড়া তোমাদের কোর্স ফিটা বলে রাখি যে তোমাদের যাদের যাদের মেজর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 1199 টাকা। এছাড়া তোমাদের যাদের যাদের মাইনর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 699 টাকা। তো এই টাকার বিনিময়ে তোমরা আমাদের কাছ থেকে কি কি পেয়ে যাচ্ছ? তো এই টাকার বিনিময়ে তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছ লাইভ ক্লাসেস, এছাড়া হাই কোয়ালিটি নোটস, এছাড়া রেকর্ডেড ক্লাস এবং 100% কমন সাজেশন। তো স্টুডেন্টস, এই ছিল ইনফরমেশন। এবারে আমরা আজকের আলোচনা শুরু করব। তো দেখো, প্রথমেই বললাম যে আজকের আলোচনার বিষয় কি খিলাফত আন্দোলন সম্পর্কে। ঠিক আছে, তো দেখো খিলাফত আন্দোলন সম্পর্কে প্রথমতম বলা হয়েছে যে বিশাল তুরস্ক সাম্রাজ্যের অধিপতি সুলতান সমগ্র মুসলিম জগতে পরম শ্রদ্ধেয় বা ধর্মীয় প্রধান, ঠিক আছে, বা খলিফা হিসেবে স্বীকৃত হতেন। ঠিক আছে, তো তুরস্ক সাম্রাজ্যের অধিপতি বা শাসনকর্তা বা যিনি প্রধান তিনি কিন্তু সমগ্র মুসলিম হচ্ছে যে সাম্রাজ্যে বা মুসলিম জগতেই হচ্ছে যে পরম শ্রদ্ধেয় হিসেবে বিবেচিত হতেন বা তাকে খলিফা হিসেবেও গণ্য করা হতো। তো তার যথেষ্ট মর্যাদা ছিল। ঠিক আছে, সেই সময়কালে। তো দেখো, বলা হয়েছে যে প্রথম বিশ্বযুদ্ধে তুরস্কের পরাজয় ঘটলে তুরস্ক সাম্রাজ্য কি হয়, বিভক্ত হয় এবং সুলতানের ক্ষমতা ও মর্যাদাও হ্রাস পায়। তো প্রথম বিশ্বযুদ্ধে তুরস্ক সাম্রাজ্যের কিন্তু পরাজয় ঘটেছিল। ঠিক আছে, তো তুরস্ক সাম্রাজ্যের পরাজয় ঘটলে তার ক্ষতিপূরণ স্বরূপ যুদ্ধের পরবর্তীকালে কি করা হয়, তুরস্ক সাম্রাজ্যকে বিভিন্ন প্রান্তে ভাগ করে দেওয়া হয় এবং এই প্রান্তগুলোকে মিত্র শক্তিরা কি করে হচ্ছে যে কায়েম করে বা অধিকার করে। ঠিক আছে, তো বলা হয় যে প্রথম বিশ্বযুদ্ধের পর তুরস্কের পরাজয় ঘটলে তুরস্কের সাম্রাজ্যের কি করা হয়, বিভক্ত করা হয়, একাধিক বিভক্ত করা হয় এবং সুলতানের মর্যাদা বা ক্ষমতাও সেই সঙ্গে কি হয়, হ্রাস পায়। ঠিক আছে, তো বলা হয়েছে যে তুরস্কের সুলতান বা খলিফা ও সাম্রাজ্য পুনরুদ্ধারের জন্য মুসলিমরা এক আন্দোলনের সূচনা করেন। এই আন্দোলনে খিলাফত আন্দোলন নামে পরিচিত। ঠিক আছে, তো এই তুরস্ক সাম্রাজ্যের পুনরুদ্ধার কিংবা সুলতানের হচ্ছে যে মর্যাদা বা ক্ষমতা পুনরুদ্ধারের জন্য মুসলিমরা কি করে, আন্দোলনের সূচনা করে। তো এই আন্দোলনই খিলাফত আন্দোলন নামে পরিচিত। ঠিক আছে, খিলাফত আন্দোলন নামে পরিচিত। তো খিলাফত আন্দোলন কি বোঝা গেল, যে তুরস্ক সাম্রাজ্যের অধিপতি বা সুলতানের ক্ষমতা এবং মর্যাদা পুনরুদ্ধার এবং তার সঙ্গে সঙ্গে তুরস্ক সাম্রাজ্যের হচ্ছে যে বিভক্তিকরণ যে করা হয়েছিল তারও পুনরুদ্ধারের জন্য মুসলিমরা যে আন্দোলনের সূচনা করে তা খিলাফত আন্দোলন নামে পরিচিত। কিন্তু বলা হয়েছে যে মোহাম্মদ আলী ও সৈকত আলী ছিলেন খিলাফত আন্দোলনের প্রাণপুরুষ, বা বলা যায় যে ভারতবর্ষে এই খিলাফত আন্দোলনের সূচনা করেছিল কিন্তু এই মোহাম্মদ আলী ও হচ্ছে যে সৈকত আলী। ঠিক আছে, তো বলা হয়েছে যে গান্ধীজি এই আন্দোলনকে সমর্থন করেন। ঠিক আছে, এবং অসহযোগ আন্দোলনের সাথে খিলাফত আন্দোলন কি হয়, যুক্ত হয়। তো গান্ধীজি যে অসহযোগ আন্দোলন শুরু করেছিলেন বা নন কোঅপারেশন মুভমেন্ট শুরু করেছিলেন, সেই আন্দোলনকে গতি দেওয়ার জন্য তিনি কিন্তু এই খিলাফত আন্দোলনকে অর্থাৎ ভারতীয় মুসলিমরা মোহাম্মদ আলী ও সৈকত আলীর নেতৃত্বে যে খিলাফত আন্দোলনের সূচনা করেছিলেন সেই আন্দোলনকে গান্ধীজি সমর্থন করেন। ঠিক আছে, তো বলা হয়েছে যে সরকারি খেতাব ও পদবর্জন, তারপরে হচ্ছে যে সেনাবাহিনী থেকে পদত্যাগ, সরকারি খাজনা বন্ধ ইত্যাদি কর্মসূচি নেওয়া হয়। তো আন্দোলনের এগুলাই ছিল হচ্ছে যে প্রমুখ দিক, যেমন বিভিন্ন সরকারি খেতাব বা হচ্ছে যে পদগুলিকে বর্জন করে দেওয়া। ঠিক আছে, এছাড়া পুলিশ কিংবা সেনাবাহিনী থেকেও পদত্যাগ, তারপরে সরকারি খাজনা বন্ধ করে দেওয়া। ঠিক আছে, এই সমস্ত কিছু পদক্ষেপ নেওয়া হয়। তারপর বলা হয়েছে যে 1919-এর 24শে নভেম্বর দিল্লিতে অনুষ্ঠিত খিলাফত অধিবেশনে কিন্তু গান্ধীজি সভাপতিত্ব করেছিলেন,
যেহেতু গান্ধীজি খিলাফত আন্দোলনকে সমর্থন করেছিলেন, সেহেতু তিনি 1919-এর 24 নভেম্বরে দিল্লিতে যে খিলাফত আন্দোলনের যে অধিবেশন বসেছিল, সেখানে তিনি কি করেছিলেন, সভাপতিত্ব করেছিলেন। ঠিক আছে, তো বলা হয়েছে যে হিন্দু ও মুসলিম ঐক্যবদ্ধভাবে অসহযোগ ও খিলাফত আন্দোলন চালিয়ে যেতে থাকেন এবং 1922 সালে যে চৌরি চৌরার ঘটনার পরিপ্রেক্ষিতে গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিলে স্বাভাবিকভাবে খিলাফত আন্দোলনেরও অবসান ঘটে। ঠিক আছে, তো ভারতবর্ষেও এই খিলাফত আন্দোলনের সূচনা হয়েছিল যেহেতু তুরস্ক সাম্রাজ্যের যে সুলতান বা প্রধান বা যে খলিফা সমগ্র মুসলিম জগতে পরম শ্রদ্ধেয় বলে বিবেচিত হতো বলে খিলাফত আন্দোলনের সূচনা ভারতবর্ষেও হয়েছিল। ঠিক আছে, তো গান্ধীজি তার অসহযোগ আন্দোলনকে গতি দেওয়ার জন্য খিলাফত আন্দোলনকে সমর্থন করেছিলেন, কিন্তু পরবর্তীকালে বলা যায় যে খিলাফত আন্দোলন এবং অসহযোগ আন্দোলন একই সাথে যে চলে যেতে থাকে। ঠিক আছে, বা পরিচালিত হয়, কিন্তু পরিশেষে বলা যায় যে অসহযোগ আন্দোলনের সমাপ্তি ঘটলে খিলাফত আন্দোলনেরও সমাপ্তি ঘটে। তো স্টুডেন্টস, এই ছিল আজকের আলোচনার বিষয়। তোমরা চাইলে এখান থেকে নোটটা রেডি করেও নিতে পারো। ঠিক আছে, তো স্টুডেন্টস, আজকের আলোচনার বিষয় এতটাই। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।